নমস্কার, আমি জয়দীপ। আজকে আমার সাথে আছে আমাদের স্বপ্নের সন্ধানে এবং ফিনিক্স ব্যাচের দুই প্রিয় ছাত্র, যারা এই বছরই মেডিকেল কলেজে ঢুকতে চলেছে। আমার সাথে আছে বিপ্রেন্দু এবং হেমকান্তি। তো সবার আগে আমি বিপ্রেন্দুর কাছে আসতে চাই যে ক্লাস 9-10-এর ফিজিক্যাল সায়েন্স এবং 11-12-এর ফিজিক্স, সবার মধ্যে এই ট্রানজিশনটা নিয়ে অনেক প্রশ্ন থাকে। যে আমি বেসিক্যালি সাবজেক্টিভ ওয়েতেই কথা বলতে চাইছি যে ফিজিক্স বা কেমিস্ট্রি এই সাবজেক্টগুলো কি পরিবর্তন দেখলি? স্যার 9 আর 10-এ তো আমাদের ফিজিক্যাল সায়েন্স, সেটাই তো আপনার ফিজিক্স আর কেমিস্ট্রি পুরোটা একদম মিক্স থাকতো। এবং সেখানে আপনার উম, কোনো সেইভাবে সেরকম কনসেপ্টের কোনো জায়গা ছিল না। বেসিক আমাদের বইয়ের লাইন পড়ে মুখস্থ করতে হতো এবং সেগুলো এক্সামে লিখতে হতো। কিন্তু 11-12 এসে আমাদের মেনলি সাবজেক্টের যে বেসিক কনসেপ্ট সেটার উপর জোর দিতে হয়েছিল। এবং তার জন্য আমাদের অনেক ডেপথে শিখতে হয় এবং বেসিক সেই ফিজিক্সের ক্ষেত্রে সেই জিনিসটা মানে কনসেপ্টটা জানতে হয়। এবং কেমিস্ট্রির ক্ষেত্রেও মানে বেসিক আমাদের সাবজেক্ট ওয়াইজ নলেজটা জানতে হয়, এবং যেটা 9-10-এ শুধুমাত্র আমরা চ্যাপ্টারের নামটাই জানতাম এবং সেটা নিয়ে আমাদের পরবর্তীতে 11-12-এ পুরোটা ডিটেল নলেজ আমাদের এবং এই হতে হতো। কনসেপ্টে জানাটা বা কনসেপ্টে ডেপথে শেখা, এটা কতটা জরুরি? মানে আমি যেহেতু জানি তুই এই বছরই বোর্ড এক্সামও দিয়েছিস, বোর্ড এক্সামে একটা খুব ভালো রেজাল্ট হায়ার সেকেন্ডারিতে এবং সাথে সাথে নিট কোয়ালিফাই। তো দুটোর ক্ষেত্রেই কনসেপচুয়াল জায়গাটা তৈরি করা, বিশেষ করে এই ফিজিক্স কেমিস্ট্রির মতো টাফ মানে সো কল টাফ সাবজেক্টগুলোতে কতটা জরুরি? নাকি শুধুমাত্র কিছু জিনিস মেমোরাইজ করে আহ, অল্প কিছু কোশ্চেন প্র্যাকটিস করেই হয়ে যায়? স্যার প্রথমত ফিজিক্স সাবজেক্টে সবাই ভয় পায়, কারণ সবাই মানে নাম শুনে যে ফিজিক্স এরকম বিভীষিকাময় অনেক কঠিন। কিন্তু আলটিমেটলি সবাই এটা মানে যেটা করণীয় মেনলি যেটা বুঝতেই চায় না যে কিভাবে বেসিকটার থেকে আমরা শুরু করব। ফিজিক্সটা এরকম বিভীষিকার মতো ভাবলে হবে না। আমাদের প্রতিদিনের লাইফেই আমরা ফিজিক্সের সাথে জড়িত। সকালে ঘুম থেকে ওঠা থেকে রাত্রেবেলা ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা যত কাজবাজ করি সব কিছুর সাথেই ফিজিক্স কোনো না কোনোভাবে জড়িত আমাদের কর্মক্ষেত্রে। তো সেইভাবে ফিজিক্সটা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের বুঝতে হবে, তাহলে সেটা আরও ইজি হয়ে যাবে। মানে তোর বক্তব্য হচ্ছে যদি আমি ডেইলি লাইফের সঙ্গে রিলেট হ্যাঁ, করে বা রেগুলার যে জিনিসগুলো আমরা করছি সেইগুলোর সঙ্গে রিলেট করে ফিজিক্স একটু বোঝার চেষ্টা করি বা কেমিস্ট্রি বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের অনেকটা হেল্প হয় কনসেপচুয়াল লার্নিং হ্যাঁ, এ। এবং কনসেপচুয়াল লার্নিং আমার মনে হয় ভীষণভাবে জরুরি। কনসেপ্টটা একদম। আদারওয়াইজ মনে হয় যে শুধু না বুঝে কিছু ফর্মুলা মুখস্থ করে এমসিকিউ করাটা মানে একটা লেভেল অবধি হয়তো এগিয়ে দেবে, কিন্তু সেই টপ নচ জায়গাটা হয়তো অ্যাচিভ করা যাবে না। এটা আমার একান্তই ধারণা। না। আমি হেমকান্তিকেও জিজ্ঞেস করতে চাই এই জিনিসটা যে ক্লাস 12-এ বা 11-12 এই জায়গাটায় তোর একটা ল্যাগ ছিল, আমি জেনেছি এটা, যে পড়াশুনো সেভাবে হয়নি। হ্যাঁ স্যার। বাট ওই ফেজটার পর মানে যেটা ক্লাস 9-10-এর পরেই যে ট্রানজিশনটা হওয়া উচিত, সেই ট্রানজিশনটা তুই কিন্তু আমার মনে হয় যে 11-12-এ দেখতেই পাসনি। ড্রপ ইয়ারে সেটা করেছি। সেটা ড্রপ ইয়ারে দেখা গেছিল। তো এই যে কখনো মনে হয়নি যে আমি 1 বছর পরেই যখন বা 2 বছর ধরে এই যে একটা ল্যাগ হয়ে গেছে, তারপরে এই কঠিন সাবজেক্টগুলোকে আমি পারবো আবার করতে? মানে তখন তো প্রথমবার ফেস করেই এটা মনে হয়েছিল যে এই জিনিসগুলো একেবারে সহজ জিনিস নয়, একটু কঠিন। তো সেটা কিভাবে কি মাইন্ড সেট আপ ছিল যে এই জিনিসটাও আমরা করতে পারি? আমার ক্ষেত্রে স্যার, আমি জানি না কেন ফিজিক্সকে লোকে কঠিন বলে, বাট আমার ক্ষেত্রে ফিজিক্স আমার একটা ইন্টারেস্টিং সাবজেক্ট লাগতো। হয়তো কঠিন, কঠিন ঠিকই, কিন্তু সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং আমার ক্ষেত্রে লাগতো। আমার কেমিস্ট্রি খুবই হার্ড লাগতো। সত্যি বলতে আমি ফার্স্ট ড্রপেতেও কেমিস্ট্রির কনসেপ্ট ততটা ভালো করে বিল্ড আপ করতে পারিনি, বা কেমিস্ট্রির যে জায়গাগুলো পড়তে হয় সেই জায়গাগুলো না পড়ে হয়তো অনেক এক্সেপশানের পেছনে ছুটেছি, হয়তো অনেক কারণের পেছনে ছুটেছি যে কেন এগুলো হচ্ছে, কিন্তু সেগুলো মেন না। আর ফিজিক্সের ক্ষেত্রে আমি জানি না আমার ক্ষেত্রে কেন ফিজিক্স ইন্টারেস্টিং লাগতো, এবং আমার তো ফিজিক্স ততটা ভয় লাগতো না। হয়তো স্যার আপনার জন্যই, আপনার যে না ক্লাস, না 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 স্যার, আমার পুরো ফিজিক্সের কনসেপ্ট আপনার থেকে তৈরি। আমি 1 বছর ড্রপের মধ্যে আমার ফিজিক্সের পুরো কনসেপ্ট তৈরি করে নিয়েছিলাম। আমার মনে হয় স্যার ফিজিক্সে কনসেপ্ট তৈরি আরও ভালো হতে পারে যদি 9-10 থেকেই সে কনসেপচুয়ালি পড়ে। 9-10-এ যে পড়াগুলো আছে ফিজিক্সের, সেগুলো মুখস্থ করেও বোর্ডসে মানে মাধ্যমিকে ভালো রেজাল্ট করা যায়, কিন্তু সেরকম না করে আমার মনে হয় 9-10 থেকেই কনসেপচুয়ালি ফিজিক্সটাকে পড়া উচিত। যেটা ফিজিক্যাল সায়েন্স আছে
সেটা কনসেপচুয়ালি পড়লে আমার আমার মনে হয় মনে হয় ম্যাক্সিমাম স্টুডেন্টই এই ভুলটা করে যে 9-10-এ ফিজিক্যাল সায়েন্সে নম্বর পাওয়ার ক্ষেত্রে দৌড়াতে গিয়ে কোথাও না কোথাও বুঝে পড়া এই টেন্ডেন্সিটা থেকেই সরে আসে, যার জন্য যখন প্রথমেই ক্লাস 11-12-এ যাচ্ছে তখন তার প্রথম একটা দুটো চ্যাপ্টারে খুব একটা অসুবিধা না হলেও পরের চ্যাপ্টারগুলোতে যখনই একটু ডেপথে গিয়ে ঢুকে অ্যানালিসিস বেসড কোশ্চেন সলভ করতে হয়, তখন যে কনসেপচুয়াল লার্নিংটা জরুরি সেটা তারা অ্যাডাপ্ট করতে পারে না। তো সেটা যদি ক্লাস 9-10 থেকে তারা কোনোভাবে গাইডেন্স পায় যে হ্যাঁ সত্যি ফিজিক্স বা কেমিস্ট্রিকে আমার একটু বুঝে পড়া উচিত, মানে শুধুমাত্র মার্কস পাওয়ার জন্য নয়, হ্যাঁ ডেফিনেটলি বুঝে পড়লে অবশ্যই তারা মার্কস পাবে, কিন্তু তার সত্ত্বেও আমার মনে হয় যে হায়ার সেকেন্ডারি লেভেলে কনসেপচুয়াল লার্নিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা অনেক বেশি জরুরি। একদম স্যার। আমি বিপ্রেন্দুকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে যেটা লোকে বলে যে বোর্ডস নিট একসাথে পসিবলই না, কারণ বোর্ডে প্রচুর ডেরিভেশনস, মানে ফিজিক্সের কথা বলছি আমি, ডেরিভেশনস করতে হয়, বড় বড় কোশ্চেন, একটু লেন্দি কোশ্চেন সলভ করতে হয়। নিটে শর্ট এমসিকিউ নিউমেরিক্যাল টাইপস বা কিছু স্টেটমেন্ট বেসড যেগুলো কনসেপচুয়াল, এই যে লেন্দি কোশ্চেন সলভ করা আর ছোট শর্ট কোশ্চেন বা ট্রিকি এই কোশ্চেন সলভ করা, এই দুটোর মধ্যে ব্রিজ কিভাবে বানানো যায়, যেটা তুই করে ফেলেছিস। স্যার প্রথমে তো যে কনসেপ্ট তো সে বোর্ডস হোক বা নিট হোক বা যে কোনো এক্সাম হোক, ফিজিক্সের কনসেপ্ট তো সেই একই থাকবে। হুম। তো কনসেপ্টটাকে একদম বেসিক থেকে লার্নিং করতে হবে, এটা আপনি ক্লাসে করাতেন, এবং সেখান থেকে বেসিক থেকে শিখে তারপর যখন এমসিকিউগুলো নিজে অ্যাপ্রোচ করব, প্র্যাকটিস করব, তখন এমসিকিউগুলো প্রথমবার একদম পুরো থরলি ডিটেলসে পুরো করতে হবে। এরকম না যে শুধু রাফের জন্য খাতা পেন ইউজ করলাম, সেরকম না। পুরোটা একদম খাতায় যেরকম মানুষ অঙ্ক কষে সেরকম পুরোটাই এমসিকিউ করতে হবে, মানে প্রবলেম সলভ করতে হবে। আর ডেরিভেশনের ক্ষেত্রে আমি বলবো যে ডেরিভেশন প্রথমে যে অনলাইন ক্লাস হোক বা অফলাইন ক্লাস হোক, যেভাবে কেউ ক্লাস করুক না কেন, প্রথমে কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। তারপরে সেটা আহ, তারপরে তার মেনলি হচ্ছে বইটা পড়তে হবে। বই পড়ে বইয়ের যে ভাষাগুলো আছে সেগুলো একবার যদি সে দেখে নেয়, তারপরে নিজে নিজে প্র্যাকটিস করলে তো সেটা রপ্ত হয়ে যাবে। এবার কি হয় স্যার, একটা টাইম পরে আমাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরে মানে সেটা আমরা ভুলে যাই। ডেরিভেশন কোনটা করলাম, কিন্তু সেটা বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে। তারপরে একবার প্র্যাকটিস করে নিলাম, এরকম 3-4 বার প্র্যাকটিস করার পরে তারপরে সেটা একদম পুরো রপ্ত হয়ে যায়, তারপরে সেটা কেউ ভোলে না। তো আমাদের মেনলি প্র্যাকটিসটা করে যেতে হবে। আর ফিজিক্সের ক্ষেত্রে বোর্ডসের জন্য আলাদা কিছুই নেই, জাস্ট আমাদের বইটা একটু পড়তে হবে, কারণ বোর্ডসে অনেক সময় ডেফিনেশন জিজ্ঞেস করা হয়, তো সেক্ষেত্রে বাংলা বইটা একটু পড়তে হবে। আর বাদ বাকিটাই কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার থাকলে একদম বোর্ডের কোনো নিউমেরিক্যালি আটকাবে না, বা ডেরিভেশন আর প্র্যাকটিস করলে তা কোনো স্যার আলাদা বিষয় মানে নেই। ডেরিভেশন রিপিটেড বেসিসে প্র্যাকটিস করাটা জরুরি, হ্যাঁ। তাই তো? আচ্ছা, আমি হেমকান্তের কাছে আসবো যে তুই বলছিস তোর ম্যাথ বেশ ভালো লাগতো, হ্যাঁ এখনো লাগে, এখনো লাগে। একজন ডাক্তার তার ম্যাথমেটিক্স ওয়ান অফ দ্য ফেভারিট সাবজেক্ট। তো আমি একটা জিনিস জানতে চাই যে ম্যাথমেটিক্সে যে ভালো লাগা বা ম্যাথমেটিক্সটা একটু ডেপথে নিজে করতে পারা, এটা কি কোনো কারণে ফিজিক্স বুঝতে বা ফিজিক্সের প্রবলেম সলভ করতে হেল্প করলো? একদম স্যার। বিশেষ করে 11-12 এর ক্ষেত্রে যদি বলি যে ডেরিভেশনগুলো আমাদের করতে হয়, সেগুলোতেও হালকা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন লাগে বা ক্যালকুলেটিভ কিছু ম্যাথামেটিক্সের, যেমন এপিজিপি সিরিজের কিছু কনসেপ্ট লাগে, বা আরও ম্যাথামেটিক্সের অনেক কনসেপ্ট লাগে। সেটা 11-12 বোর্ডসের ক্ষেত্রেও যদি কারো ম্যাথামেটিক্স স্ট্রং থাকে বা তার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, বেসিক কনসেপ্টগুলো ম্যাথামেটিক্সের, তাহলে সে ফিজিক্সে অনেকটা হেল্প পাবে সেখান থেকে। আর এমনিতে নিউমেরিক্যাল করার ক্ষেত্রেও কেউ যদি ম্যাথামেটিক্সের কিছু ফর্মুলা লাগাতে পারে, বড় ক্যালকুলেশনকে ছোট করে নিতে পারে, তাহলে তার ক্ষেত্রে ফিজিক্স বোঝাটা অনেকটা ইজি হয়ে যাবে। আর হুম। আর স্যার ম্যাথামেটিক্সের সাথে ফিজিক্সের আমি কেন জানি না একটা লিঙ্ক খুঁজে পাই, এবং আমার মনে হয় যে ম্যাথামেটিক্সের বেসিক কনসেপ্টগুলো, যেমন স্যার আপনি যেমন ফিজিক্স ক্লাস করানোর সময় ফিনিক্স ব্যাচে প্রথমে ম্যাথামেটিক্যাল ফিজিক্স যেটা হয় সেটা করান, তো আমার মনে হয় সেই ক্লাসটা প্রথমে ভালো করে করা উচিত, তারপরে ফিজিক্স বোঝাটা আরও অনেকটা ইজি হয়ে যাবে। হুম, কারণ আমাদের ফিজিক্সের নিউমেরিক্যাল সলভ করতে গেলে যেটা লাগবে সেটা ম্যাথমেটিক্সের কিছু টুলস আমাদের ইউজ করতেই হুম হবে, হুম সেটা ছাড়া উপায় নেই। আর অনেকের এক্ষেত্রে যে অনেকের টেন্ডেন্সি থাকে এরকম, অনেক স্টুডেন্টই এই জিনিসটা এখন অ্যাডপ্ট করছে যে ম্যাথমেটিক্স তাদের সাবজেক্ট কম্বিনেশনে রাখছে না, বিকজ নিট পরীক্ষা দিতে গেলে ম্যাথমেটিক্সের পেপারটা দিতে হয় না। তো আমার মনে হয় যে
তাদের ম্যাথমেটিক্স রাখছে না সাবজেক্ট, এটা ঠিক, বাট কোথাও কি একটা মনে হয় যে ম্যাথমেটিক্যাল টুলস যেগুলো ফিজিক্সে লাগে সেইগুলোকেও না অনেকে ইগনোর করে যায়। কেউ ভাবে যে না ঠিক আছে, আমি তো ছোট এমসিকিউ জাস্ট করে ফেলবো, খুব একটা অসুবিধার কিছু না, যে যোগ বিয়োগের এমসিকিউ করে ফেলবো। কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে ওই ডিফারেন্সিয়েশন বা ইন্টিগ্রেশনের কিছু ছোট প্রবলেমও, কারণ এখন যা কম্পিটিশন, যেটা হ্যাঁ আমরা লাস্ট হ্যাঁ ইয়ারও দেখেছি, আমাদের কাছে বিশেষ সুযোগ নেই কোশ্চেন ছেড়ে আসার। একদম। কাজে আমাদের টপ নচ থাকতে হবে এমনভাবে যে আমরা সব কটা প্রশ্নই করতে পারি। তো সেই দিক থেকে আমার মনে হয় যে ম্যাথমেটিক্যাল টুলসের প্রত্যেকটা জিনিস আমাদের হাতে রাখা উচিত, যাতে একটা প্রবলেমও অন্তত আমাদের হাত বেসিক থেকে গুলো বেরিয়ে না যায়। ক্লিয়ার রাখা দরকার। একদমই, আমাদের খুব এক্সটেন্সিভলি, নিটে মানে অতটা জয়েন্ট এক্সটেন্ড এন্ট্রান্সের মতো লাগে না। একদম এক্সটেন্সিভলি ম্যাথামেটিক্স রিলেটেড কোশ্চেন বা ক্যালকুলেটিভ কোশ্চেন্স আসে না, বাট যেটুকু আসে সেটুকুও যাতে আমরা একদম 100% অ্যাকুরেসির সাথে করতে পারি, তার জন্য আমার মনে হয় ম্যাথামেটিক্স একদম প্রথম যে পার্টটা ম্যাথামেটিক্যাল টুলস, সেগুলো বেসিক আইডিয়াগুলো থাকাটা খুব জরুরি, তাই তো? ফিজিক্সে এনসিআরটি পড়া কি জরুরি? লাখ টাকার প্রশ্ন। ফিজিক্সে এনসিআরটি আমার আমার ক্ষেত্রে লাগেনি স্যার, কারণ আপনি এনসিআরটির যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বোর্ডে লিখিয়ে দিতেন লাইনগুলো, সেই তার কনসেপ্টগুলো অন্তত ক্লিয়ার রাখা দরকার। যদি কারো মানে যদি কেউ ধরুন আমার মতো সিচুয়েশান 12 অবধি কিচ্ছু ক্লিয়ার নেই, 1 বছরের মধ্যে তাকে পুরো সিলেবাস কভার করতে হবে, সে যদি ফিজিক্স এনসিআরটি লাইন বাই লাইন পড়ার টাইম না পায়, কারণ তাকে কেমিস্ট্রির 4টে এনসিআরটির বই কভার করতে হবে, বায়োলজির 2টো, তাহলে অন্তত তাকে আপনার যে বোর্ডেতে লাইনগুলো লেখান তার কনসেপ্টগুলো বুঝে সেই লাইনগুলো, কিছু হয়তো মেমোরাইজের লাইন থাকে সেগুলো মেমোরাইজ করা দরকার। কারণ এখন স্টেটমেন্ট বেসড কোশ্চেন আসছে, এখন ততটাও হাই কনসেপ্টের মানে ক্যালকুলেটিভ কোশ্চেন নিটে ফিজিক্সে দিচ্ছে না, এখন স্টেটমেন্ট বেসড কোশ্চেন বা এগুলো ট্রেন্ড দেখা যাচ্ছে এখন। তো এনসিআরটির বেসিক নলেজগুলো যেগুলো আপনি অন্তত পড়ান সেগুলো ক্লিয়ার রাখা দরকার। হুম। তো এই জিনিসটাই যে আমি বিপ্রেন্দুকেও জিজ্ঞেস করবো, এই জিনিসটাই যে তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তো বেঙ্গল বোর্ডের যে বইগুলো রয়েছে সেগুলো তুই পড়েছিস, তুই ফিজিক্সের এনসিআরটি কি পড়েছিস, না ওটাও একেবারে ইগনোর করে দিচ্ছিস? না স্যার, ফিজিক্সের এনসিআরটি আমি বায়োলজি যেভাবে পড়েছিলাম এনসিআরটি সেভাবে ফিজিক্সটা পড়া হয়নি অন্য সাবজেক্টের মতো। তবে এনসিআরটির ফিজিক্সের কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে এই প্রিভিয়াস 4-5 বছর ট্রেন্ডস আমি পিওয়াইকিউ দেখেছিলাম, যে ডিরেক্ট আপনার যে ফর্মুলা না, মানে আপনার ডিরেক্ট যে ডাটা দিয়ে সেটা নিয়ে মানে প্রশ্ন চলে আসছে। যেমন ধরুন স্যার, ইলাস্টিসিটি চ্যাপ্টার আছে ক্লাস 11-এর, এবং ক্লাস 12-এর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তারপর মডার্ন ফিজিক্স, ওখানে একদম স্যার ছক থেকে একদম ডিরেক্ট ডাটা দিয়ে প্রশ্ন আসে। তো তার জন্য ওই চ্যাপ্টারগুলো আমি একদম ওগুলো মানে কিছু জিনিস আমি মেমোরাইজ করেছিলাম, এবং বাদ বাকি চ্যাপ্টারগুলো আমি আহ, এমনি কিছুটা জানার জন্য মানে আমি নর্মাল এমনি দেখেছিলাম লাইন, মানে অতটা ডেপথে পড়িনি এনসিআরটি। আরো একটা খুব দামি প্রশ্ন যেটা দুজনকে আমি জিজ্ঞেস করতে চাই, যে পার ডে, অনেক স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা করে, পার ডে কতগুলো এমসিকিউ প্র্যাকটিস করা উচিত ফিজিক্সে বা কেমিস্ট্রিতে? বিপ্রেন্দু ফার্স্টে বল। স্যার সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে আমার আমার ফিজিক্সে আমি এমসিকিউ করতাম, আমার ভালো লাগতো ফিজিক্সে এমসিকিউ করতে। তা আমি যখন আমি 11-এ প্রথম প্রথম তো আমি বেশি করতাম না, তখন মানে কনসেপ্ট ক্লিয়ারের জন্য মানে মানে টাইম ম্যানেজমেন্ট অত ছিল না, আমার অনেকটা টাইম লেগে যেত। তো দিনে আমার 10টা এমসিকিউ করতেই প্রায় 2 ঘন্টা টাইম লাগতো। তো আস্তে আস্তে প্র্যাকটিস করতাম জন্য, কিন্তু পরে আস্তে আস্তে সেটা আমার মেকআপ হয় টাইমটা। তো তারপরে আমার এমসিকিউ করতে অনেকটাই ভালো লাগতো ফিজিক্সের, এবং 12-এ এসে আমি দিনে আমি 40-50টা করে এমসিকিউ করতাম ফিজিক্সের, এবং সেটা অতটা ডিটেলসে করতাম না, বাট মানে এমসিকিউ মানে যেভাবে শর্টে সলভ করা যায় সেরকম। তবে আমার ভালো লাগতো খুব এমসিকিউ সলভ করতে। এবার এটা পার্সন টু পার্সন ভ্যারি করে, মানে যতক্ষণ না পর্যন্ত ওই কনসেপ্টটা আমার রপ্ত হচ্ছে, আমি বুঝতে পারছি, ততক্ষণ এমসিকিউ করে যাওয়া উচিত, কারণ এমসিকিউ যত করবে নিজের থেকে। এবং মানে একটা কনসেপ্টের ওপর আমার যতক্ষণ এমসিকিউ করা হ্যাঁ, হয়ে গেল সব, আমি দেখলাম এই কনসেপ্টের ওপর আমি সব এমসিকিউ পারছি, দেন আমি বুঝবো যে হ্যাঁ, আমার এই কনসেপ্টটা শুধুমাত্র তৈরি লেকচার হয়ে দেখলে হবে গেছে। না, মানে লেকচার Exactly. দেখার পরে যে আমি নিজের নিজের থেকে অ্যাপ্রোচ করতে হবে এমসিকিউর, হুম। এবং যতক্ষণ না পর্যন্ত এই ক্লিয়ার এইটাতেই হচ্ছে। আমি হেমকান্তিকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, এটাও আমাকে অনেক স্টুডেন্ট জিজ্ঞাসা করে যে স্যার আমি তো লেকচারে যা মানে পড়াচ্ছেন সবটাই বুঝতে পারছি, ক্লাসে যা কোশ্চেন হচ্ছে সেগুলোও করতে পারছি, কিন্তু এই যে বাড়িতে যে এমসিকিউ প্র্যাকটিস করার একটা হিউজ দরকার, মানে নেসেসিটি আছে, তো সেই বাড়িতে এমসিকিউ করতে গিয়ে আটকে যাচ্ছে। এটা কি তোর ক্ষেত্রে হয়েছিল? আমার ক্ষেত্রে তো প্রথম ড্রপে এটাই মেন প্রবলেম ছিল। আমি ক্লাস করতাম, তার নোট নিতাম, ক্লাসের সব বুঝতাম, নোট রিভাইজ করতাম, কিন্তু এমসিকিউ সলভ করতাম না। তো
তো সেখান থেকে আমার রেজাল্টটা কমে গেছিলো। আমার মনে হয় যে ক্লাসে তো আপনি এমসিকিউ করাচ্ছেন, আপনি অনেক বেশি এমসিকিউ করান, সেগুলো তো করা দরকারই, বাট নিজের থেকেও এমসিকিউ সলভ করা দরকার। শুধু ফিজিক্সের ক্ষেত্রে না, আমি মনে করি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব ক্ষেত্রেই এমসিকিউটা মাস্ট নিটের ক্ষেত্রে। মানে যে যে যার নিজের পোটেনশিয়াল অনুযায়ী এমসিকিউ করতে পারে। সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, যেমন বিপ্রেন্দুও বলল। কিন্তু আমার মনে হয় সে তার লিমিটকে পুশ করা উচিত এমসিকিউ এর ক্ষেত্রে, আমার মনে হয়। কারণ ফিজিক্স একটা এমন সাবজেক্ট যাতে 10 বার পড়ে জিনিসটা যতটা না মাথায় থাকবে, কেউ যদি 10টা এমসিকিউ সলভ করে, তার তাতে অনেক টপিকটা, বেশি তার মাথায় থাকে। কনসেপচুয়াল ক্ল্যারিটিটা আরও ভালো হুম হবে। হুম হুম। তো আমার মনে হয় ফিজিক্সের ক্ষেত্রে আর এমসিকিউ যদি ম্যাক্সিমাম সে এমসিকিউ বাড়িতে করা উচিত। করতে গিয়ে প্রবলেম ফেস করে, এ আমার যেটা ক্লাসে হচ্ছে সেই এমসিকিউ গুলো আমি নিজে আবার যখন করছি হয়তো পেরে যাচ্ছে, হুম হুম। কিন্তু বাড়িতে নতুন এমসিকিউ বা মক টেস্ট যখন দিচ্ছি তখন যে নতুন এমসিকিউ হচ্ছে সেটা আমি করতে পারছি না। প্রথমত তো স্যার আমার মনে হয় মক টেস্টের ক্ষেত্রে, যখন মক টেস্ট দেওয়া হয় তখন নার্ভ কুল রাখা দরকার, নিটের ক্ষেত্রেও। কারণ ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেখানে যদি নার্ভ যদি কন্ট্রোলে না থাকে ফিজিক্সে, তাহলে ফিজিক্সে প্রচুর সিলি মিস্টেক হবে। কারণ ফিজিক্সে ফিজিক্সে সবার প্রথম নার্ভ কন্ট্রোল রাখতে হবে, তারপরে এমসিকিউ এ আসতে হবে। তো ফিজিক্সের ক্ষেত্রে মক টেস্টে ওটাই, মক টেস্টে মাথা ঠান্ডা রেখে এমসিকিউ করতে হবে, আর টাইম ধরে প্রথম থেকে যখন এমসিকিউ করছে তখন টাইম ধরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। তাহলে আমার মনে হয় যে ততটা মক টেস্টে প্রবলেম আসবে না। টাইম ধরে এমসিকিউ প্র্যাকটিস টাইম করাটা ধরে জরুরি। এমসিকিউ করতে হবে। আচ্ছা, তো আমি এবার কেমিস্ট্রিতে একটু আসতে চাই, যে তো কেমিস্ট্রিতে যে নাম্বারের এরকম হিউজ জাম্প, মানে আমার মনে হয় প্রথম অ্যাটেম্পটে 0, 1 1, কেমিস্ট্রিতে নেক্সট অ্যাটেম্পটে 80, দেন 160। এই জাম্পটা কিভাবে? স্যার যেমন আমি অর্কদীপ স্যারকেও বলছিলাম কিছুক্ষণ আগে, যে আমার জন্য কেমিস্ট্রি টিচার একটা আলাদা ব্যাচ করে দিয়েছিল। আমি কেমিস্ট্রিতে এত মানে গিয়ে ছড়াতাম ব্যাচেতে, স্টুডেন্টদের অন্যদেরও পড়তে দিতাম না, আমিও শেষে বসতাম হাসাহাসি করতাম বন্ধুদের সাথে। মানে কেমিস্ট্রি আমার প্রথম থেকেই একদম খারাপ লাগতো, মানে কেন জানি না। আমি হয়তো প্রপারলি কেমিস্ট্রি পড়তাম না, বাট কেমিস্ট্রি আমার খুব খারাপ সাবজেক্ট লাগতো, আমার মানে উইকেস্ট সাবজেক্ট। তো আমি কেমিস্ট্রিতে মানে এইচএস যদি ভালোভাবে হতো হয়তো ফেলও করে যেতাম, কিন্তু সেখান থেকে যাই হোক, প্রথমবারে কেমিস্ট্রি যখন প্রথম ড্রপ দিই, তখন কেমিস্ট্রি প্রথম পড়া শুরু করি, কিন্তু আমি কেমিস্ট্রিতে হাবিজাবি অনেক জিনিস পড়ে ফেলেছিলাম। মানে কেমিস্ট্রিতে মেন ফোকাস রাখা উচিত এনসিআরটির ওপর। প্রথমে তো ক্লাস দেখে কনসেপ্ট ক্লিয়ার করুক, তারপরে হয়তো সে শর্ট নোট নিলে নিতে পারে, সেটা তার তার প্রেফারেন্স। কিন্তু কেমিস্ট্রিতে যেটা মেন সেটা হচ্ছে এনসিআরটি পড়া। মানে অর্গ্যানিক ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে আমি তো বলবোই যে 100% কোশ্চেন এনসিআরটি থেকে আসবে অর্গ্যানিক ইনঅর্গ্যানিকের ক্ষেত্রে। এবার ফিজিক্যাল কেমিস্ট্রিটা সে চাইলে এমসিকিউ প্র্যাকটিস করতে হয় ফিজিক্যাল কেমিস্ট্রিতে, কারণ ওটা অনেকটা ফিজিক্সের মতো আমি মনে করি। আর ফিজিক্যাল কেমিস্ট্রি একটা সাবজেক্ট যেটা আমার ভালো লাগতো, ওইটার বেসিসেই ফার্স্ট অ্যাটেম্পটে একটু নাম্বার আসে কেমিস্ট্রিতে। বাকি অর্গ্যানিক ইনঅর্গ্যানিক আমি 0 ছিলাম। তো সেখান থেকে যখন আমি এনসিআরটি পড়া শুরু করি, তারপরে এনসিআরটি বেসিস এমসিকিউ সলভ করা শুরু করি, পিওয়াইকিউ করা শুরু করি, তখন কেমিস্ট্রিতে দেখি আমার নাম্বার ভালো আসছে। এবং কেমিস্ট্রি একটা ডেফিনেটলি ইজি সাবজেক্ট, কারণ ফিজিক্সের থেকে অনেক ইজি সাবজেক্ট কেমিস্ট্রি। শুধুমাত্র যদি কেউ অর্গ্যানিক ইনঅর্গ্যানিকটা এনসিআরটির পুরো জিনিসটা কভার করে ফেলতে পারে, তাহলে আমার মনে হয় তো তার ওখানেই 120 চলে এলো। বাকি যে 60 থাকলো, সে ফিজিক্যাল কেমিস্ট্রি যদি এমসিকিউ সলভ করে সেখানে আরও 60 চলে আসবে। মানে আমি পার্সোনালি কেমিস্ট্রিতে 160 পেয়েছি, ওটা 180 হতে পারতো। আমি বায়োলজিতে যেহেতু অনেকটা টাইম নষ্ট করেছি, আমি কেমিস্ট্রি তাড়াহুড়োর মধ্যে অনেকগুলো সেটা সিলি যে মিস্টেক কারণেই করে হোক, ফেলেছি। মানে মুদ্রা ব্যাপার হচ্ছে যে এনসিআরটি তে ফোকাস করা উচিত, এনসিআরটিতে একদম ফোকাস করা একদম এনসিআরটি কেমিস্ট্রিতে। তে ফোকাস করা মানে উচিত। বায়োলজি এনসিআরটি যেভাবে পড়া উচিত সেভাবেই কেমিস্ট্রিও এনসিআরটি কেমিস্ট্রির পড়া উচিত, অন্তত অর্গ্যানিক ইনঅর্গ্যানিক পার্টটা করা উচিত। করাই উচিত। আর ফিজিক্যাল কেমিস্ট্রি যত সম্ভব এমসিকিউ এমসিকিউ প্র্যাকটিস করা যায়। পিওয়াইকিউ গুলো প্র্যাকটিস করুক, তার বেসিসে এমসিকিউ অন্য ধরনের হুম, করুক, বা ক্লাসে যেমন শ্রেয়সী ম্যাম বা সমিত স্যার করান সেগুলোকেও ফলো করুক, তাহলেই বেশ। কেমিস্ট্রি হয়ে যাবে। আচ্ছা, আমি কেমিস্ট্রিতে এই তো জাম্পটা বুঝলাম। ধর আমাদের পরের যে স্টুডেন্টরা রয়েছে যারা এখন অক্সিজমে পড়ছে, আহ, তাদের মধ্যে যারা, বা যদি কেউ ফিজিক্সে উইক থাকে, মানে আমি যেহেতু পার্সোনালি ফিজিক্স পড়াই, আমি তোদের থেকেও একটা সাজেশন নিতে চাই, যে যারা মানে অন দ্য বিহাফ অফ আওয়ার স্টুডেন্ট, তো যারা ফিজিক্সে নিজেদের উইক মনে করছে, ঠিক আছে, তাদের কি করা উচিত? মানে ক্লাস ফলো করা বা এমসিকিউ করা, তাদের উদ্দেশ্যে কোনো সাজেশন বা অ্যাডভাইস? ফিজিক্সের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে স্যার এমসিকিউ তো সলভ করতে হবে, কিন্তু সেটা যেন নিট লেভেলের হয়। মানে একটা ইনস্টিটিউট আছে, আমি নাম নিচ্ছি না, সে তার মক টেস্টে
এমন টাইপের কোশ্চেন দেয় ফিজিক্সে যেগুলোর পিছনেই ছেলেরা হারিয়ে যায়। মানে সেই আইআইটি লেভেলের কোশ্চেন আনে বা সেইগুলোর পিছনে ছেলেরা পড়ে থাকে, কিন্তু সেখানে তো অনেকটা ডিমোটিভেটেডও হ্যাঁ, হয়ে যায় স্টুডেন্ট। ডিমোটিভেটেড হয়ে যায়। সেই হয়তো সেই ইনস্টিটিউটের মক টেস্টে তারা ফিজিক্সে হয়তো ভালো রেজাল্ট করতে পারছে না, কিন্তু সেটা খুব রিনাউন্ড ইনস্টিটিউট, তো তার তার এমসিকিউ তারা করতে থাকে। কিন্তু সেগুলো নিটের পারপাসে লাগে না। নিটেতে ফিজিক্সের বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে আর যদি সে সেই বেসিক কনসেপ্টের ওপরে এমসিকিউগুলো করতে থাকে, তাহলে আমার মনে হয় যে তার ফিজিক্স ক্লিয়ার হয়ে যাবে। খুব হাই লেভেলের আইআইটি লেভেলের ফিজিক্সের কোশ্চেন করার কোনো দরকার নেই। ফিজিক্সে ইজি কোশ্চেন টু মডারেট কোশ্চেন, সেগুলোই রিপিটেডলি রিভাইজ করলে, রিপিটেডলি প্র্যাকটিস করলে তার ফিজিক্স হয়ে যাবে আমার মনে হয়। আর বেসিকগুলো ক্লিয়ার করা উচিত, সবার প্রথম কনসেপ্ট, তারপরে এমসিকিউ। বেশ। আর বিপ্রেন্দুকেও আমি ওই জিনিসটা জিজ্ঞেস করতে চাই যে ফিজিক্সের উইক পয়েন্টগুলো বা উইক যারা নিজেদের মনে করছে তাদের ওটা রিকভার করার জন্য কি একই স্ট্র্যাটেজি বা কি স্ট্র্যাটেজি হওয়া উচিত? স্যার ফিজিক্সে তো হেমকান্তি যেটা বললো যে বেসিক একদম কনসেপ্টে ঠিক থাকতে হবে। কনসেপ্ট প্রথম কথা, ফার্স্ট হচ্ছে আমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তারপরে যেগুলো ক্লাসে এমসিকিউ করানো হয় সেইগুলো মানে প্রথমে নিজে থেকে একবার ট্রাই করা, এবং সেগুলো হয়ে যাওয়ার পরে বাড়িতে আলাদা অন্যান্য বই বা অন্য যে কোনো রিসোর্স থেকে এমসিকিউ সেগুলো প্র্যাকটিস করা। এবং আহ, ছোট থেকে ছোট প্রশ্ন যদি মানে কেউ আটকে যায়, মানে অনেকে আছে যেরকমই ভাবে যে এটা আমি আটকে গেলাম, পারলাম না, ডাউট গ্রুপে দিলে আমাকে কী ভাববে লোকে, মানে লজ্জায় পড়ে যাব। কিন্তু এটা একদম করা যাবে না। যেখানেই প্রবলেম হোক না কেন, একদম প্রবলেম সবারই হতে পারে, আমারও হতো, আমিও এরকম, কিন্তু আহ, যেখানেই প্রবলেম হোক না কেন একদম ইজি প্রশ্ন মানে যদি, আমার মনে ডাউট গ্রুপটা হ্যাঁ আছে তাই ওছেই তো ওই জন্য। একদম ইজি প্রশ্ন হলেও সেটা জিজ্ঞেস করা, কারণ মনের মধ্যে কোনো যাতে আহ, এরকম না থাকে যে এটা আমি পারছি না, এটা জানি না আমি, সেরকম যেন না হয়। এবং এমসিকিউটা বেশি করে প্র্যাকটিস করা, আর ক্লাসটা মন দিয়ে করতে হবে যাতে কনসেপ্টটা বুঝতে পারি। রেগুলার ক্লাস হ্যাঁ, করাটা রেগুলার খুবই ক্লাস জরুরি। করতে হবে। আর লাইভ ক্লাসটা স্যার বেশি ইম্পর্টেন্ট। মানে রেকর্ডেড ক্লাস আমি দেখতে গেছি, মানে রেকর্ডেড ক্লাস দেখতে গেলে যে 1 ঘন্টার ক্লাস করতে গেলে 2 ঘন্টা লেগে যায়, এরকম হয়। বেশিরভাগই এরকম হয় যে রেকর্ডের একটু টাইম বেশি লাগে। তাই লাইভ ক্লাস করার সময় মানে বেশিরভাগ মানে লাইভ ক্লাস বাদ না দিতে। যদি খুব বেশি প্রবলেম না হয় তো লাইভ ক্লাসগুলোই সবার করতে বলবো। আচ্ছা, আরেকটা আরেকটা জিনিস জিজ্ঞেস আরেকটা করবো। জিনিস স্যার ফিজিক্সে হতে পারে, মানে বেশিরভাগ ছেলেই এটা করে, আমিও ফার্স্ট ড্রপে করতাম, যে আপনি যখন একটা ক্লাস করাচ্ছেন আমি সাথে সাথে সেগুলো নোট করছি, কিন্তু হ্যাঁ, আমি এই সেটা একদম জিনিসটাই জিজ্ঞাসা ব্লান্ডার স্যার। করতাম। মানে কেউ যদি মানে ওই নোট করতে যেই সে ওখানেই হারিয়ে যায়। তাকে ফিজিক্সের কনসেপ্টটা আপনার ক্লাস থেকে বুঝতে হবে, তারপর তো পিডিএফ আপনি সাথে সাথেই দিয়ে দেন 10-15 মিনিটের মধ্যে। পুরো পিডিএফটা লেখারও কোনো দরকার নেই, সে থিওরির একটা চাইলে আলাদা খাতা করতে পারে, নিউমেরিক্যালে চাইলে আলাদা খাতা করতে পারে। থিওরি পয়েন্টগুলো সে নোট করে নিক, সব ফর্মুলার একটা আলাদা খাতা করুক। আর আপনি ধরুন ক্লাসে 50টা এমসিকিউ করালেন, 50টাই ডিফারেন্ট রকমের হয় না, 50টা অনেকগুলো একই রকমের হয়। সে চাইলে সেইগুলো স্ক্রিনশট করে পিডিএফ করে নিতে পারে, লেখার টাইমটা বাঁচাতে পারে। সে চাইলে মানে 5টা এমসিকিউ করালেন একই টপিকের, যেটা সবচেয়ে হার্ড সেটা লিখে নিল, সেটাকে প্র্যাকটিস করলো, তার কনসেপ্ট দিয়েই বাকি কোশ্চেনগুলো আরও ইজিলি সলভ হয়ে যাবে। তো ক্লাসটা মনোযোগ দিয়ে করে কনসেপ্টটা ক্লিয়ার করা উচিত, পরে সেগুলো নোট করা উচিত। ক্লাসের সাথে নোট করলে ফিজিক্সে সে ভালো সময়টা রেজাল্ট কারণ হবে না। রেকর্ডেড ক্লাস থেকেই যায়, সে রেকর্ডেড ক্লাস দরকার থেকে যায়, পড়লে পরে দরকার আবার পড়লে দেখে নিতেই পরে পারে। আবার দেখে বাট নিতেই লাইভ পারে। ক্লাসে বোঝার ওপর জোর দেওয়াটা বেশি আর জরুরি। আমি যেটা স্যার ফিজিক্সের লাইভ ক্লাসে পার্সোনালি করতাম, যে আপনি ধরুন একটা এমসিকিউ করছেন, যেটা আমি ড্রপারদের জন্য বলছি, এটা হুম। ফ্রেশারদের হবে না, কারণ ফ্রেশাররা কনসেপ্টটা প্রথমে বুঝতে হবে। আমি যেহেতু ড্রপার ছিলাম, আমার কনসেপ্ট প্রথম থেকে কিছুটা রিবিল্ড ছিল, তো আমি ফিজিক্স ক্লাস করতে যাওয়ার আগে আমি টপিকগুলো একবার রিভাইজ করে নিতাম। আমি মেনলি আমার সেকেন্ড ড্রপে আমি প্রথম থেকেই ফুল সিলেবাস ওরিয়েন্টেড পড়াশোনা করতাম, অন্তত ফিজিক্সের ক্ষেত্রে। কারণ ফিজিক্সটা অনেকটা লিঙ্ক থাকে, মানে সব চ্যাপ্টারগুলোর মধ্যে কিছু না কিছু লিঙ্ক থাকে। তো আমি যেটা করতাম, লাইভ ক্লাস চলার সময় আপনি ধরুন একটা এমসিকিউ দিলেন, তো আমি চেষ্টা করতাম নোট নোট সে নোট না করে আমি একটা রাফ খাতা করতাম, তাতে তাড়াতাড়ি এমসিকিউটা সলভ করে আমি অ্যান্সার করতাম। আমার টার্গেট থাকতো যে আমি সবার আগে ওটা অ্যান্সার করে দেবো, বা আপনি আপনি করার আগে ওটা অ্যান্সার করে দেবো। তো এটা করলে আমার মনে হয় ফিজিক্সের লাইভ ক্লাস আরও ইন্টারেস্টিং হতে পারে, আর নিজের এমসিকিউ প্র্যাকটিসও হয়ে যাবে অনেকটা। তো আমি শেষ প্রশ্ন যেটা করতে চাই, যে আমি এই যে পড়াচ্ছি, সাধারণত আমি স্টুডেন্টদের থেকে এই জিনিসটা জানা হয় না আমার, যে আমার ক্লাস কতটা হেল্পফুল বা আমি আরো কি করতে পারি যাতে স্টুডেন্টরা আরো বেশি বেনিফিটেড হতে পারে। আপনার ক্লাস তো স্যার আমার আমার পুরো ফিজিক্সের কনসেপ্ট তৈরির ক্ষেত্রে আপনার ক্লাস, আপনার থেকে আমি পুরো ফিজিক্স শিখেছি, আপনার থেকে আমার পুরো ফিজিক্সের কনসেপ্ট, তার থেকে আমি জেইও ক্লিয়ার করেছি, নিটও ক্লিয়ার করেছি এবছর। আর কোনো ভিডিও আমার দেখতে লাগেনি ফিজিক্সে। তো
আমার মনে হয় স্যার আপনার ক্লাসে যেটা আমার মনে হয় যে আপনি আরেকটু হয়তো ভালো করতে পারেন, সেটা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, ধরুন স্যার আপনি একটা কঠিন এমসিকিউ করাচ্ছেন, যেটা হয়তো নিটে নাও আসতে পারে, যেটা আসার প্রবাবিলিটি কম। তো সেটা আপনি যদি একটু স্টুডেন্টদের বলে দেন, যারা ধরুন আমার মতো মানে ধরুন 12 লেভেলে একটুও কনসেপ্ট ক্লিয়ার নেই। কিন্তু ধরুন স্যার সেই আমাদের বেলায় একটা কোয়েশ্চেন করিয়েছিলেন যে সেই ক্রস ম্যাগনেটিক ফিল্ড বা ডট ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা ইলেকট্রন বা কিছু ঢোকে, সেটার সেই মানে দিক কোন দিকে হবে, সেটা মনে হচ্ছে কোনো একটা মডিউলের বা কোনো একটা কোশ্চেনের ছিল যেগুলো। আর কিছু কিছু হার্ড কোশ্চেন যেগুলো ডাউট গ্রুপে স্টুডেন্টরা দেয়, সেগুলো ধরুন আপনি যখন লাইভ ক্লাসে সলভ করাচ্ছেন, তখন বলে দিতে পারেন যে এইগুলো খুব একটা নিট ওরিয়েন্টেড না, বা এরকম কোশ্চেন নিটে আসে না। বা তাহলে সেই স্টুডেন্টগুলো আসলে যারা ধরুন একদম ফ্রেশ পড়তে ঢুকেছে, তারা কি করে, বা আমি যেটা করতাম যে আমি সব পড়তাম, যে কোনটা ইম্পর্টেন্ট না এগুলো বুঝতাম না, যেগুলো ইম্পর্টেন্ট না কঠিন সেগুলোতে বেশি টাইম দিয়ে দিতাম। তো এগুলো যদি একটু আপনি বলে দেন স্টুডেন্টদের, যে এটা ততটাও নিট ওরিয়েন্টেড না, আর এটা হালকা দেখে রাখিস, এটা ততটা নিটে আসবে না, তো সেটা মনে হয় যারা ফ্রেশ মানে প্রথমবার কনসেপ্ট বুঝছে তাদের ক্ষেত্রে আমার মনে হয় এটা বেনিফিট হবে। আচ্ছা, এই যে আমি অনেক বেশি পড়াই, অনেক বেশি ক্লাস টাইমিংস দিই, রাগ হয়নি কখনো আমার উপর? না স্যার, মানে আমি দেখেছি যে অন্যান্য অনেক ক্লাস করার সময় আমার একটু বেশি হয়ে গেলে, মানে বেশি টাইম ধরে ক্লাস হয়ে গেলে কিরকম মানে একটু আলসেমি লাগতো যে ওই ক্লাসটা বাদ দিয়ে একটু যাই, রিলস দেখে আসি, এই করে আসি। কিন্তু ফিজিক্স ক্লাসটায়, আপনার ক্লাস, আমি একদম মানে বুঝতেই পারতাম না যে সময় কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। মানে এত মানে পুরো ডেপথ একদম কনসেপ্টে গিয়ে আলাদাই একটা মানে ভালো লাগতো। আর তারপর মাঝে মাঝে আপনি তো মজা করতেন, উড়ন্ত থাপ্পড়। হ্যাঁ, সেগুলো তো চলতেই থাকবে, সেগুলো চলতেই থাকবে। ঠিক আছে, আমি তোদের সাজেশনগুলো নেব ডেফিনেটলি, এবং চেষ্টা করব আরও কিভাবে বেটার ডেলিভার করা যায়, আরও কিভাবে স্টুডেন্টদের কাছে ফিজিক্স বলে যে বিভীষিকাটা, সেটাকে আরও কিভাবে সহজ করা যায়, যাতে তাদের জার্নিটা একটু হলেও তো স্মুথ হোক। ঠিক আজকে আমরা এখানেই আমাদের আড্ডাটা শেষ করলাম। দারুণ একটা সময় কাটলো, থ্যাংক ইউ দুজনকেই, থ্যাংক ইউ আমার স্যার। খুবই থ্যাংক ইউ প্রিয় স্যার। দুজন ছাত্র। ও দুজনকেই অনেক ধন্যবাদ এবং অনেক অভিনন্দন। আগামী দিনগুলো ওদের সত্যি খুব ভালো কাটবে মেডিকেল কলেজে। থ্যাংক ইউ।